গত মঙ্গলবারের একটা ঘটনা আপনাদেরকে মনে করাই। 4 আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী বিমান, সেই বিমানে বিপত্তি, মাঝ আকাশে গোত্তা। এর যখন তদন্ত শুরু হয় তখন ডোপ টেস্টে ফেল করলেন পাইলট। দ্বিতীয় ডোপ টেস্টেও পাইলট ফেল, আর তাই গাঁজা খেয়ে বিমান ওড়ানোতেই কি বিপত্তি? প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, কারণ এক ধাক্কায় 300 ফুট নেমে যায় বিমান। আর দ্বিতীয় ডোপ টেস্ট, সেই দ্বিতীয় ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না পাইলট। গাঁজা খেয়ে বিমান ওড়ানোতেই বিপত্তি, যে প্রশ্ন খুবই জোরালো হচ্ছে। থাইল্যান্ডের ফুকেট থেকে দেখুন সেই সময়ের ছবি, যখন তীব্র ঝাঁকুনি হয়। 4 আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে এই বিমান রওনা হয়েছিল, এয়ার ইন্ডিয়ার বিমান। আর এয়ার ইন্ডিয়া বললেই আমাদের স্মৃতিতে স্পষ্ট হয়ে ওঠে গত বছরের ঘটনা। 12ই জুন এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা, আর কত জনের মৃত্যু হয়। আবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান, আবারও সেই বিপত্তি। তবে হ্যাঁ, এইবার কোনো হতাহত নেই, কিন্তু হতে পারতো। মাঝ আকাশে বিপত্তির কারণ কি? আচমকাই 300 ফুট নিচে নেমে যায় যে বিমান, আহত হন বেশ কয়েকজন, মৃত্যু হয়নি, আহত হন, ঝাঁকুনি হয়। তদন্ত শুরু করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। পাইলটের মাদক পরীক্ষা, আর সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই এয়ার ইন্ডিয়ার বিমান বললে বা এই ধরনের বিমানের কোনো রকম কোনো বিপত্তির খবর শুনলেই এখন ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেই দিনের সেই ছবিটা, গত বছর 12ই জুনে সেই ছবিটা মনে পড়ে যায়। এইখানেও তো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারতো, বিপত্তি হতে পারতো, হয়নি। সেটা ভালো, সেটাই আশার খবর। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এএআইবির রিপোর্টে? দেখো, প্রথমত এই দুর্ঘটনার কারণ দুটো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রথমত হচ্ছে এএআইবি তরফ থেকে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাদের তরফ থেকে দেখার চেষ্টা করা হচ্ছে যে আবহাওয়াজনিত সমস্যার কারণে বিমান এই অবস্থায় পড়েছিল কিনা, এবং যদি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই বিমান পড়ে থাকে তাহলে যে ধরনের দুর্ঘটনা সাধারণত ঘটে বা তার যে চেহারা লক্ষ্য করতে পারা যায়, তার সঙ্গে এই বিমানের মধ্যে যাত্রীদের যেভাবে আহত হওয়া বা বিমানের ভেতরে যে ধরনের ক্ষতি হয়েছিল তার কোনো সম্পর্ক বা যোগ রয়েছে কিনা। প্রসঙ্গত তুমি গুজরাটের ঘটনার কথা বলছিলে, তার সঙ্গে দর্শকদেরকে মনে করিয়ে রাখবো যে গত বছর অপর একটি বেসরকারি সংস্থার বিমান জম্মু কাশ্মীরের আকাশে এই ধরনের বিপদের মধ্যে পড়েছিল এয়ার টার্বুলেন্সে, এবং সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে সেই বিমানের যে সেই নোজ ইতিমধ্যেই সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সেটাও নজরে রাখতে হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে সময় টার্বুলেন্সের মধ্যে বিমান পড়েছিল সেই সময় বিমানের যারা পাইলটরা ছিলেন তাদের মধ্যে যে কথোপকথন এবং তারা এটিসির সঙ্গে যেভাবে যোগাযোগ করেছিলেন তার সমস্তটাই ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডারের মধ্যে একদম রেকর্ডেড হয়ে গেছে। ফলে সেখান থেকে সেটা বেরিয়ে আসবে। আজকে যে পাইলটের যে রিপোর্টের কথা, তার যে হেলথ রিপোর্টের কথা জানতে পারা যাচ্ছে, যে স্বাস্থ্য পরীক্ষা বা তার যে পরীক্ষা করা হয়েছিল তাতে জানা যাচ্ছে যে দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে তিনি মাদকাসক্ত, তিনি নাকি জানতে পারা গিয়েছে, এবং যার ভিত্তিতে গোটা ঘটনার ক্ষেত্রে যে শুধুমাত্র আবহাওয়াজনিত কারণেই সেদিনকে ওই পরিস্থিতি তৈরি হয়েছিল, নাকি আবহাওয়াজনিত পরিস্থিতি থেকেও বেশি যেটা গুরুত্ব দেওয়ার মতো জায়গাতে এই মুহূর্তে আলোচনায় চলছে, সেটা হচ্ছে যে পাইলট যিনি ছিলেন বা যারা ছিলেন তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং সেটা মাদকাসক্ত হওয়ার জন্য কিনা। এখন দেখো, প্রত্যেকটা এয়ারলাইন্স এজেন্সি যারা রয়েছে তাদের একটা ডাম্প থাকে, অর্থাৎ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ম্যানেজমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রি ফ্লাইট প্রোটোকলের মধ্যে দিয়ে প্রত্যেক বিমান কর্মীদের, বিশেষত পাইলটদেরকে যেতে হয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মাদকাসক্ত হয়েছেন কিনা, মাদকাসক্ত ছিলেন কিনা তার পরীক্ষা হওয়ার কথা। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই প্রি ফ্লাইট প্রোটোকল অনুযায়ী তাদের যে স্ক্রিনিং টেস্ট হয়েছিল সেখানে দাঁড়িয়ে রিপোর্ট কি এসেছিল, নাকি সেখানেও কোনোভাবে ম্যানিপুলেট করা যা সম্ভব, সেটিও এই তদন্তের আওতাভুক্ত হতে চলেছে। আচ্ছা, দ্বিতীয়ত বিষয় বলো, এই যে ভারতীয় এয়ারলাইন্সের ক্ষেত্রে বিদেশ থেকে টেক অফের আগে যে পরীক্ষার কথা, যে টেস্টের কথা তুমি বলছো, সেটা কি হয় না? যদি সেটা হয় তাহলে এখানে কেন ধরা পড়লো না? প্রথমত হচ্ছে যে এয়ারলাইন্স এজেন্সিগুলোর হয়ে পাইলটরা অপারেট করেন, সেই সমস্ত এয়ারলাইন্স এজেন্সির বিভিন্ন যে এয়ারপোর্টগুলি রয়েছে সেই এয়ারপোর্টগুলোতেই ব্যবস্থা করা থাকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এটাই প্রশ্নের সম্মুখীন, এবং যারা
পাইলটরা রয়েছেন তাদের অনেকেরই বক্তব্য যে তাদের প্রত্যেককেই বিমান ওড়ানোর আগে এই প্রি ফ্লাইট স্ক্রিনিং টেস্ট যে অত্যন্ত কঠিন এটি পরীক্ষা বা বিষয় তার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই পাইলটের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তার এই যে মাদকাসক্ত বলে জানতে পারা যাচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে রিপোর্টের মধ্যে কি এসেছিল, বা আমি তোমাকে একটু আগেই বলছিলাম যে কোনোভাবে কি এটাকে ম্যানিপুলেট করার মতো কোনো জায়গা তৈরি হতে পারে, সেটা অবশ্যই তদন্তের ক্ষেত্রে তারা দেখছেন। এবং এর সঙ্গে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এই পাইলটের এখন নিশ্চয়ই যে মেডিকেল রিভিউ বোর্ডের পরীক্ষা হবে, এক্ষেত্রে দাঁড়িয়েও একটা জিনিস উঠে আসতে পারে, সেটা হচ্ছে যে ওই পাইলট কি এমন কোন ধরনের ওষুধ ব্যবহার করেন তার যে এই ধরনের প্রভাব থাকতে পারে। তিনি যে ওষুধটা ব্যবহার করেন সেই ওষুধ ব্যবহার করার বিষয়ে তার এয়ারলাইন্স এজেন্সি কি জানে। তৃতীয়ত হচ্ছে এয়ারলাইন্স এজেন্সি যদি জেনে থাকে তাহলে এয়ারলাইন্স এজেন্সির তরফ থেকে ওই পাইলটকে আগে কি বলা হয়েছিল, এবং সেটাও এই চিকিৎসকদের যে ম্যানুয়াল সেই পরীক্ষার মধ্যে দিয়ে উঠে আসবে। ফলে এই দুর্ঘটনার সঙ্গে সেদিনকে আবহাওয়া সংক্রান্ত বিষয় এবং অবশ্যই মাদকাসক্ত পাইলট ছিলেন কিনা, তার জেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা, সেটাও তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওকে, আমরা কথা বলবো এই বিষয়ে আরো ডিটেইলে, কারণ আমরা লেম্যান, আমরা বুঝতে চাই এই ধরনের ঘটনা কেন ঘটছে। এই ধরনের ঘটনার আগে পরে আরো বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যু, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। অবশ্যই কথা বলবো এই মুহূর্তে পাইলট অরিন্দম দত্ত রয়েছেন সঙ্গে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। কথা বলবো অরিন্দম বাবুর সঙ্গে, কিন্তু তার আগে এই তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। কি জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও? No, we were just giving an update on the status of the investigation. It's not for me to say. I think that's up to him to give an update. No, we were just giving an update on the status of the investigation. It's not for me to say. I think that's up to him to give an update. পাইলট অরিন্দম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, ক্রুজিং বা অটো পাইলটে যদি একটা ফ্লাইট থাকে তাহলে সেটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে তারপর সমান্তরালভাবে চলবে। তাহলে সেখানে সেই নির্দিষ্ট উচ্চতায় সমান্তরালভাবে চলার সময় এক ধাক্কায় 300 ফুট নিচে কি করে নেমে যেতে পারে একটা ফ্লাইট? শুধু 300 না, এই অটো পাইলট কি মেনটেন করে, আপনি যে হাইটটা মেনটেন করছেন সেটাকে আপনাকে মেনটেন করতে সাহায্য করবে যে ডাইরেকশন আর যা স্পিড, এটা অটো পাইলট মোটামুটি মেনটেন করে। এবার যদি কোনো ওয়েদারের জন্য আপনি নেমে আসেন, অটো পাইলট কিন্তু আবার আপনাকে তুলে নিয়ে গিয়ে, মনে করুন 30,000 ফিটে চলছেন, কোনো ওয়েদার খারাপের জন্য আপনি 300-400 ফিটে চলে এলেন, 300-400 ফিট আপ ডাউনটা এমন কোনো বড় ব্যাপার না। সেখানে যেই নেমে এলেন, অটো পাইলট আবার আপনাকে পুল করে সেই 30,000-এ নিয়ে যাবে। অটো পাইলটের কাজ এটা। কিন্তু ওয়েদারে যদি খারাপ হয়, তখন যদি কোনো ড্রাস্টিক ওয়েদার চেঞ্জ হয়, তখন সেটা অটো পাইলটই হেল্প করে। আর তারপরে পাইলট অ্যালার্ট থাকে অবশ্যই, এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা মনিটরিং করি। কিছু চেঞ্জ হলে সাথে সাথে সেটাকে, যদি অটো পাইলট ডিসএনগেজ হয় তখন আমরা সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করি। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা অটো পাইলটকে অফ করেও সেটাকে আবার নিয়ে আসার চেষ্টা করি যদি কোনো বড় কিছু হয়। 300 ফিট এমন কিছু ব্যাপার না, বাট এটা ড্রাস্টিক্যালি ড্রপ করাতে এই একটা গন্ডগোল হয়েছিল, সেটা ব্লেম দেওয়াটা খুবই বাজে ব্যাপার। অরিন্দম বাবু, এই আমরা একটা টার্ম শুনছি, সেটা হচ্ছে উইন্ড শিয়ার, মানে মাটির কাছাকাছি বা ভীষণ লো লেভেলে এই উইন্ড শিয়ার যদি হয় তাহলে বিমান চলাচলে কতটা ঝুঁকি হতে পারে, একটু যদি বুঝিয়ে বলেন। বেসিক্যালি উইন্ড শিয়ার কিন্তু সবসময় যে জমির কাছাকাছি বা ল্যান্ডের কাছাকাছি হবে তাই নয়, উইন্ড শেয়ার যে কোনো জায়গায় হতে পারে। এতে কি হয়, উইন্ড এতটাই ড্রাস্টিক্যালি আপ ড্রিফট বা ডাউন ড্রিফট হতে থাকে, তখন এয়ারক্রাফটকে মেনটেন করা খুব টাফ হয়ে যায়। সেই সময় আমরা অটো পাইলটকে অফ করে আমরা ফলো করি, যে ওরা একটা চার্ট দেয়, মানে আমাদের অটো পাইলটই একটা আমাকে ডাইরেকশন দেবে যে একটা গ্রিন ডট আছে, সেটাকে ফলো করা। সো আমরা সেটার উপরেই ফলো করে এয়ারক্রাফটটাকে নিয়ে যাই। এয়ারক্রাফট আমাকে ডাইরেকশন দেবে, তুমি নিচে যাও, আমি নিচে যাব। যদি বলে উপরে এসো, উই ফলো দ্যাট গ্রিন ডট অনলি টু রিকভার দ্য উইন্ড শেয়ার। উইন্ড শেয়ার যে কোনো হাইটেই হতে পারে, কেন ওয়েদারের কোনো ঠিক নেই। হ্যাঁ, অবশ্যই এটা যদি উইন্ড শেয়ারটা আমি লোয়ার লেভেলে পাই সেটা কোয়াইট ডেঞ্জারাস, বাট ইন জেনারেল আমরা সবসময় একটু ওপরের দিকে উইন্ড শেয়ার পেয়ে থাকি। আচ্ছা, এই যে পাইলটের দ্বিতীয় ডোপ টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারলেন না, অর্থাৎ কোনো না কোনো সমস্যা ছিল, যেটা ধরা হচ্ছে যে গাঁজার গোত্তা খেয়েই এই বিপত্তি ঘটে। আমি আপনার থেকে জানতে চাইবো স্পেসিফিক্যালি যে এই যে সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স স্ক্রিনিং,
সেটা কি, কতক্ষণের মধ্যে সেটা করা হয়? দেখুন, এটা তো সবসময় নিশ্চয়ই হয় না। কোনো দুর্ঘটনা ঘটলে বা এরকম কোনো যেই সিচুয়েশন তৈরি হয়েছিল, এরকম একটা এয়ার টার্বুলেন্স কেন হয়েছিল তার জন্যই টেস্ট করা হয়, স্ক্রিনিং করা হয়। সেটার কি কোনো টাইম ব্যান রয়েছে, কোনো সময়সীমা রয়েছে যে এর মধ্যেই করতে হয়? না, ফার্স্ট অফ অল আমরা রেগুলার অ্যালকোহল টেস্টটা দিই, কিন্তু আমাদের একটা থাকে যে আমাদের অ্যালকোহল টেস্টটা প্রত্যেক ফ্লাইটে আমরা দিতে পারি। যখন আমি বেস ছাড়বো, বেস ছাড়ার আগে আমি ফার্স্ট ফ্লাইটে আমি অ্যালকোহল টেস্টটা দেবো। আমি যদি কোনো জায়গায় গিয়ে থাকি, নাইট স্টে করি, পরের দিন আসার বা ওইখানে আমি আমার অ্যালকোহল টেস্টটা বা ব্রেথালাইজার টেস্ট যেটাকে বলা হয় সেটা আমরা দিই। তো ব্রেথালাইজার টেস্টটা হলো ইনিশিয়াল ব্যাপার। ব্রেথালাইজারে আমাকে দেখাবে আমার অ্যালকোহল কন্টেন্ট কতটা আছে আমার ব্লাডের মধ্যে, সেটা আমি একটা ফু দিয়ে বের করতে পারি। কিন্তু ড্রাগ, যেটার উপর জোর করে বলা হচ্ছে, এই ড্রাগ টেস্টটা কিন্তু যতক্ষণ আমি কোনো ইউরিন টেস্ট করব বা ব্লাড টেস্ট করব তার আগে আমি কিছু জানতে পারবো না। আর ইনিশিয়ালি এরকম কোনো কিছু হওয়ার পর ক্রুদের, কেননা সবসময় কিছু হোক বা না হোক, ক্রুদের ওপর, ককপিট ক্রুর ওপর সবসময় আগে মানে খাড়াটা নেবে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। তখন তাকে বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে কেউ বলেছে হ্যাঁ একটু ড্রাউজি ছিল, এই ছিল। আর দিল্লি থেকে ফুকেট কিন্তু 1-2 ঘন্টার ফ্লাইট না, কোয়াইট লং ফ্লাইট। তাতে একটু টায়ার্ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার সাথে উইন্ডশারের কোনো ব্যাপার নেই। এবার বলছি ড্রাগের কথা। ফার্স্টে যখন দিল্লি থেকে গেছে, মোস্ট প্রবাবলি এটা কোনো জায়গাতে নেবেছে, সেখানে থেকেছে, কারণ লম্বা ফ্লাইট, আসা যাওয়া 8 ঘন্টার উপরে। তো সেখান থেকে যদি করে আসে, এই আপনার ইনসিডেন্টের পর তার ড্রাগ টেস্ট হবে। ড্রাগ টেস্ট কি? একটা ইউরিন টেস্ট হলো। ইউরিন টেস্টে আমাদের কি বলা হয়? ইউরিন টেস্টে বলা হয় আইদার নন নেগেটিভ আর নন পজিটিভ। যদি আমাদের নন নেগেটিভ হয়, দ্যাট মিনস কিছু কন্টেন্ট থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি কনফার্ম নই যে ওটাতে ড্রাগ আছে কিনা। আবার নেক্সট আমি কিছুক্ষণ পর আবার ইউরিন টেস্ট করলাম, তাতেও হতে পারে যে নন নেগেটিভ হলো। এবার সেটাকে কিন্তু আমার ন্যাশনাল টেস্টিং ল্যাবে পাঠাতে হবে, যেখানে 15 দিন পর রিপোর্ট আসবে। আজকেই যে ক্রুকে আমরা একদম শুটিং রেঞ্জে দাঁড় করিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই ঠিক না। 15 দিন পর তার মানে প্রপার রিপোর্ট আসবে যে এতে ড্রাগ ছিল কি ছিল না এবং কি পরিমাণে ছিল। একটা খুব ভালো কথা, আজকের দিনে আমরা যেভাবে ফ্লাইং করি, আমাদের কোনো টাইমে ঠিক থাকে না, স্ট্রেস লেভেল ভীষণই হাই। শুধু তাই নয়, আমি যখন মাটি থেকে ওপরে উঠছি 30,000 ফিট, 40,000 ফিট, তখন আমার স্ট্রেস লেভেল কিন্তু আরো হাই হয়ে যায়। এই জন্য আজকালকার ক্রুরা কোনো স্ট্রেস রিলিফ পেইন খায়, পিল খায়, অথবা হেডেকের জন্য পেইন রিলিফ পিল খায়, বা কাশি সর্দির জন্যও ড্রাগ নেয়। এইগুলো কিন্তু অ্যালকোহল কন্টেন্ট করে, বা কোনো কিছু ড্রাগ যেটাকে কিন্তু আমাদের রক্তের সাথে মিশে কিছু ড্রাউজির ব্যাপারগুলো তৈরি হয়। এক্ষেত্রে ডাক্তারের সাথে যে খুব ভালো কথা, যে ডাক্তারের সাথে কথা বলে আমরা সেভাবে এগোই। মনে করুন আমার কাশি হয়েছে, আমি ফ্লাইটটা অপারেট করতে পারবো না। একবার যদি আমি, আজকের দিনে রুলস হলো, আমি যদি একবার ফ্লাইট অ্যাকসেপ্ট করে নিই, তারপর যদি ক্যান্সেল করি, দ্যাট মিনস আমার 1 দিন বা 2 দিনে কোম্পানি টু কোম্পানি আমার স্যালারি কাটা যাবে, কারণ আমি অ্যাকসেপ্ট করেছি। সেই সময় অ্যাকসেপ্ট করার আগে আমি ডাক্তারের সাথে কনসাল্ট করব যে আমি এই ড্রাগ নিচ্ছি, এটা কি ফ্লাইট করার উপযুক্ত। ডাক্তার যদি বলে না, একদমই আসবেন না, আমরা যাব না। আর এইখানে বারবার আমি বলছি যে কখনো বলা হচ্ছে গাঁজা খেয়ে, কখনো অন্য, এগুলো কিন্তু ভীষণই ভুল রিমার্ক। মানে আমার ব্যক্তিগত, আমি একজন ক্রু হিসেবে বলছি, যতক্ষণ না 15 দিন পর রিপোর্ট আসবে, তার আগে কাউকে ব্লেম করা উচিত না। আপনি বলছেন ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন এনিথিং, মানে আমরা এই ধরনের সিদ্ধান্ত উপনীত জাস্ট এই মুহূর্তেই হতে পারবো না, তাই তো? এক্স্যাক্টলি ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমাদের সঙ্গে পাইলট অরিন্দম দত্ত ছিলেন। যাত্রী সুরক্ষা সবার আগে, এটা তো যে কেউ বলবে, যাত্রী সুরক্ষা সবার আগে। সাবস্ট্যান্স ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে পদক্ষেপ করা হবে, শিওর করলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। We wanted to get a direct update from Air India also on the incident, and we wanted to see how they are taking this issue from their side. And I have told time and again that from the ministry, safety in aviation is the topmost priority. There shouldn't be any compromise from any side, even the regulator or even the airlines or anyone. So this issue we have taken very, very seriously from the ministry side also. AIB has been given the task to continue on the investigation. Full-fledged report to come from AIB so that we can see what
definitive action needs to be taken on this. But in the meantime, if it is anything related to substance abuse or substance using, I would say that from the ministry we are taking it very, very seriously, and if we find that there needs to be some tweaking in the existing regulations, we are ready to do that also. We are taking it very, very seriously, and if we feel that it is not up to the mark, the present regulation, then we will respond in it very seriously and, improve whatever needs to be done. ফুকেট থেকে দিল্লিগামী বিমান তার বিপত্তির পর এবার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কথায় আসি। যদিও এই হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি কোথা থেকে কোথায়? কলকাতা থেকে কেশপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি। কেশপুরে রওনা হওয়ার সময় কপ্টারের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। 21 মিনিট পর গ্রিন সিগন্যাল। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দর থেকে কপ্টার উঠতে দেরি, মাঝপথে খারাপ আবহাওয়া। ক্ষুদিরাম আপসহীন লড়াইয়ের অপর নাম। 1908 সালের 11ই অগস্ট মাত্র 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে জীবন দেন। তার আত্মবলিদান দিবস পালনে কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল 11টা কলকাতা বিমানবন্দরে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। কপ্টার চালু হতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় 21 মিনিট পর গ্রিন সিগন্যাল মেলে। কপ্টারে কলকাতা থেকে কেশপুর রওনা হন মুখ্যমন্ত্রী। কেশপুরে প্রবল বৃষ্টি, যার জেরে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার। কেশপুরে অবতরণ করতে না পেরে কপ্টার নামানো হয় কোলাঘাটে। হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে সেই হেলিকপ্টার কোলাঘাটে অবতরণ করে। তারপর কোলাঘাট থেকে কেশপুর পর্যন্ত পৌঁছান সড়কপথেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। খারাপ আবহাওয়ার জেরে কেশপুর থেকেও গাড়িতেই বাঁকুড়া যান মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।